সিক্রেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবা যে বেশিরভাগ স্টুডেন্টের একটা জিনিস আসে, সেটা হচ্ছে যে রিটেনে কি আসে, ফেল। রিটেনে কি আসে, ফেল আসে। এই ফেল আসার কারণটা কি? বায়োলজি রিলেটেড ডিপার্টমেন্টে যদি তোমার পড়তে চাও, মনে করো ফার্মেসি বা মাইক্রোবায়োলজি বা এরকম সাবজেক্ট যদি পড়তে হয়, সেক্ষেত্রে দেখো তোমার এইবার। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আগামীকাল তোমাদের সে বহুল আকাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। তো ভাইয়া, কিভাবে কি করলে আমরা ভালো একটা পজিশন করতে পারবো বা আমরা চান্স নিশ্চিত করতে পারবো, এ সম্পর্কে যদি ভাই কিছু বলতেন। এরকম অনেক অনেক কমেন্ট এবং মেসেজ আমার আসছে, ভাই সিক্রেট সাজেশন দেন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সাজেশন দেন, আর কি অনেক কিছুই। সো আজকে এই ভিডিওতে আলোচনা করব যে কোন জিনিসগুলো তোমার অবশ্যই করা উচিত এক্সাম হলে বা আজকে রাতে, এবং কোন জিনিসগুলো থেকে তোমাকে অবশ্যই বিরত থাকা উচিত সেটা নিয়ে আজকে আলোচনা করব। সো সবাই একটু ভিডিওটা ভালো মতো দেখবা আর কি, ওকে? সো ভাই, ফার্স্ট অফ অল আমি যদি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তোমার হচ্ছে একটু মাইন্ড গেম তোমাকে এখানে খেলতে হবে। ফার্স্ট অফ অল তোমার কিরকম মাইন্ড গেম? সো দেখো, আমি যদি বলি তোমাকে, তো ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় হ্যাঁ ফিজিক্স এবং কেমিস্ট্রি তোমাকে মাস্ট দাগাইতে হবে, বুঝছো? ফিজিক্স এবং কেমিস্ট্রি মাস্ট। সো মেইন যে ভুলটা তোমরা করো, তোমরা যেটা করো ভাইয়া, যে মেইন সাবজেক্ট মনে করো তোমার, আমি ধরে নিলাম মেইন সাবজেক্ট তোমার হচ্ছে ম্যাথ। আচ্ছা, ফোর্থ সাবজেক্ট কোনটা ভাইয়া? ফোর্থ সাবজেক্ট হচ্ছে মনে করো তোমার বায়োলজি, তাইলে সো ফোর্থ সাবজেক্ট বায়োলজি। এখন ম্যাক্সিমামে যে ভুলটা করে, এখন তুমি বায়োলজি ফোর্থ সাবজেক্ট, তো আমি জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা জানি যে চেঞ্জ করে কি টাকানো যায়, হয় বাংলা নাইলে কি ইংলিশ। তো ম্যাক্সিমাম কি করে, যে আমি ভাই এখন জানি না যে আমি কোন চারটা দাগাবো, মানে তিনটা তো আমার সিলেক্টেড আছেই। একটা হচ্ছে ঝামেলা যে ফোর্থ সাবজেক্টের পরিবর্তে আমি কি দাগাবো না দাগাবো, সেটা আমি এক্সাম হলে যা দেখবো যে কোনটা সহজ আসছে কোনটা কঠিন আসছে, আমি সেটার বেসিসে যায় সিলেক্ট করবো। এইটা হচ্ছে চরম একটা বড় একটা ভুল, ঠিক আছে? এই ভুলটা করাই যাবে না। তুমি কোন চারটা সাবজেক্ট দাগাবা সেটা এখন থেকে সিলেক্ট করে যাও। তোমার তো তিনটা সাবজেক্ট তো অলরেডি ফিক্সড আছেই, তাই না? এখন ভাই বায়োলজি, বাংলা, ইংলিশ কোনটা দাগাবো? এক্ষেত্রে যদি আমি পরামর্শ দিই, তোমাদের একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে যে দেখো, তোমার তো তিনটা সাবজেক্ট তোমার কনফার্ম, ঠিক আছে? মনে করো আমার ক্ষেত্রে যদি আমি বলি যে আমি মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলাম, বাট আমার ক্ষেত্রে যে ঝামেলাটা হয়েছিল, ফিজিক্স কেমিস্ট্রি তো আমার কি দাগাইতে হবে। এখন মেইন সাবজেক্ট ছিল ভাই আমার ম্যাথ, ঠিক আছে? মেইন সাবজেক্ট ছিল ম্যাথ, ম্যাথ মাস দাগাইতে হবে। চেঞ্জ করতে পারবো কোনটা ভাইয়া? ফোর্থ সাবজেক্ট বায়োলজিটা চেঞ্জ করতে পারবো। এখন আমি যেহেতু মেডিকেল অ্যাসপিরেন্ট, আমি কি বায়োলজি চেঞ্জ করব? বায়োলজি চেঞ্জ করে কি আমি বাংলা ইংলিশ দাগাবো? না, অবশ্যই আমি তো বায়োলজি দাগাবো। আমার জন্য চেঞ্জ করতে পারলে ভালো হইতো কোনটা? ম্যাথ চেঞ্জ করে আমি বাংলা ইংলিশ দাগাইলে ভালো করতাম আর কি। সো এক্ষেত্রে একটা কোশ্চেন আসছে যে ভাইয়া, বায়োলজি এবং ম্যাথের মধ্যে মানে কি সুবিধা কি অসুবিধা কি, বা এটা কি? এটা তোমাদের যদি আমি একটু ক্লিয়ার করি, দেখো মনে করো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরলাম 30টা সাবজেক্ট আছে, 30টার মতোই সাবজেক্ট আছে আর কি, বা ডিপার্টমেন্ট আছে। সো মনে করো ম্যাথ রিলেটেড ডিপার্টমেন্ট হচ্ছে ভাইয়া 15টা, আর বায়োলজি রিলেটেড ডিপার্টমেন্ট হচ্ছে ভাইয়া 15টা, ঠিক আছে? ম্যাথ রিলেটেড ডিপার্টমেন্ট 15টা, বায়োলজি রিলেটেড ডিপার্টমেন্ট 15টা। এখন ভাই তুমি যদি ম্যাথ স্কিপ করো, মানে ম্যাথ যদি না দেখাও, তাহলে ম্যাথ রিলেটেড 15টা ডিপার্টমেন্ট তুমি পাবা না। তুমি যদি বায়োলজি স্কিপ করো, তাহলে বায়োলজি রিলেটেড 15টা ডিপার্টমেন্ট তুমি পাবা না। এখন তুমি তাহলে কোনটা পাবা ভাইয়া? ম্যাথ দাগাইলে তুমি ম্যাথ রিলেটেড ডিপার্টমেন্ট পাবা, বায়োলজি দাগাইলে তুমি বায়োলজি রিলেটেড ডিপার্টমেন্ট পাবা। তুমি যদি ম্যাথ বায়োলজি দুইটাই পাও, তাহলে তুমি 30টা ডিপার্টমেন্টের জন্য কি হবা? ইলিজিবল হবা আর কি, ঠিক আছে? এখন আসি যে আমি কি তাহলে বায়োলজি ম্যাথ দুইটাই দেখাবো? এক্ষেত্রে আবার একটা কথা আছে, ঠিক আছে? তুমি যদি ম্যাথ ভালো না পারো, ঠিক আছে, তুমি যেহেতু মেডিকেল অ্যাসপিরেন্ট বেশিরভাগই আমার এখানে ভিডিওটা দেখতেছো, সো তুমি যদি ম্যাথ ভালো না পারো, তোমার মেইন সাবজেক্ট ধরলাম বায়োলজি, ঠিক আছে? সো এখন ফোর্থ সাবজেক্ট তুমি ম্যাথ, বাংলা, ইংলিশ, এটার মধ্যে কোনটা চুজ করবে আর কি, ঠিক আছে? ম্যাথ, বাংলা, ইংলিশের মধ্যে কোনটা চুজ করবে। এখানে যে সুবিধা অসুবিধাগুলো আমি একটু আলোচনা করি যদি, তবে ম্যাথ দাগেলে আমি সুবিধা কি পাচ্ছি? ম্যাথ দাগেলে আমি 15টা এক্সট্রা সাবজেক্ট পাচ্ছি আর কি, ঠিক আছে? 15টা এক্সট্রা সাবজেক্ট পাবো, ম্যাথ রিলেটেড 15টা সাবজেক্ট পাবো। বাট আমি যদি ম্যাথ স্কিপ করে বাংলা বা ইংলিশ দেখাই, তাহলে আমার এই 15টা সাবজেক্ট কিন্তু বাদ যাবে, ম্যাথ রিলেটেড 15টা সাবজেক্ট বাদ যাবে, যেহেতু আমি ম্যাথের পরিবর্তে বাংলা বা ইংলিশ দাগাইছি আর কি। সো এক্ষেত্রে তুমি যেটা করতে পারো, এক্ষেত্রে আবার একটা ঝামেলা আছে। কি ঝামেলা? তুমি বাংলা ইংলিশের জন্য কিন্তু আলাদা কোনো সাবজেক্ট পাচ্ছ না, জাস্ট ওইটার প্রক্সি হিসেবে, মানে ম্যাথ যেহেতু দাগাচ্ছ না, সেটার পরিবর্তে তোমার একটা দাগাইতে হবে, সেই হিসেবে তুমি বাংলা ইংলিশ দাগাচ্ছ। সো এখানে কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। এখন ভাইয়া মনে করো তুমি, আমি তোমাকে একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। মনে করো তুমি বায়োলজি দাগাইছো, ঠিক আছে? যেহেতু মেইন সাবজেক্ট বায়োলজি, তুমি বায়োলজি দাগাইছো। সো বায়োলজি দাগায় তুমি 15টার মধ্যে 12টা কারেক্ট করলাম, ওকে ভাই, ঠিক আছে। এখন দেখো, তুমি মনে করো তোমার আর একটা ফ্রেন্ড, সে কি করলো? সে ম্যাথ দাগাইলো, ঠিক আছে? সে ম্যাথ দাগাইছে, মানে বায়োলজির পাশাপাশি ফোর্থ সাবজেক্ট যেটা, ওখানে কি দেখাইছে? ম্যাথ দেখাইছে। সো ম্যাথ দেখায় ও মনে করে পেলো কত? ও মনে করে পেলো হচ্ছে তোমার 5 পেলো, ঠিক আছে? যেহেতু ওর মেডিকেল প্রিপারেশন, ম্যাথ খুব একটা ভালো পায় না, ম্যাথ দেখায় পাইলো মাত্র 5 মার্কস পেলো। আর
তুমি কি করলা, তুমিও বায়োলজিতে 12ই পাইছো, সেও 12 পাইছে, বাট তুমি ম্যাথ না দাগায় তুমি দাগাইছো বাংলা। তুমি বাংলায় মনে করো 12টা কারেক্ট করছো, ঠিক আছে, বাংলায় কি কোনটা কয়টা কারেক্ট করছো, 12টা কারেক্ট করছো। এখন মনে করো তোমার লাগবে বায়োলজি রিলেটেড সাবজেক্টের কথা যদি আসি, যেহেতু তুমি বায়োলজিতে একটা ভালো মার্কস পাইছো, তুমি তো ভাই একসাথে ম্যাথ রিলেটেড ডিপার্টমেন্টে পড়বা না বা বায়োলজি রিলেটেড ডিপার্টমেন্টে পড়বা না, তোমার তো যেকোনো একটা ডিপার্টমেন্ট চুজ করতে হবে। সো বায়োলজি রিলেটেড ডিপার্টমেন্টে যদি তোমার পড়তে চাও, মনে করো ফার্মেসি বা মাইক্রোবায়োলজি বা এরকম সাবজেক্ট যদি পড়তে হয়, সেক্ষেত্রে দেখো তোমার এই 12-র সাথে যদি আমি 5 যোগ করি, তোমার টোটাল মার্কস আসছে হিসেবে 17, আর এক্ষেত্রে তোমার টোটাল মার্কস আসছে কত ভাইয়া, 24, 12 আর 12 24। সো বায়োলজি রিলেটেড ডিপার্টমেন্টের ক্ষেত্রে তোমার ম্যাথের মার্কস দেখবে না, তোমাকে দেখবে হচ্ছে টোটাল মার্কসটা কত। সো এক্ষেত্রে তোমার টোটাল মার্কস আছে 17, আর এক্ষেত্রে বাংলা দাগায় তোমার টোটাল মার্কস আছে কত, 24। সো এক্ষেত্রে কিন্তু তোমার পজিশন কিন্তু অনেক আগায় যাচ্ছে। সো সেক্ষেত্রে কিন্তু সেই ম্যাথ দাগানো সত্ত্বেও বায়োলজি রিলেটেড সাবজেক্টের ক্ষেত্রে তুমি কিন্তু তার আগে কিন্তু এলিজিবল হবা, বা তার ক্ষেত্রে কিন্তু তার আগে কিন্তু তোমার ওই সাবজেক্ট পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকবে আর কি। সো এক্ষেত্রে আমার যে সাজেশনটা থাকবে, তুমি যদি মেডিকেল অ্যাসপিরেন্ট হয়ে থাকো এবং তোমার মেইন সাবজেক্ট যদি বায়োলজি হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি 4 সাবজেক্ট ম্যাথ যদি ভালো মতো না করে থাকো, তাহলে ম্যাথ স্কিপ করে বাংলা বা ইংলিশ কোনটা দেখাবা সেটা এখনই ফিক্সড করে যাও আর কি, ওকে। আর তুমি যদি ভার্সিটি অ্যাসপিরেন্ট হয়ে থাকো, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তোমার তো বায়োলজি ম্যাথ দুইটাই ভালো মতো পারা উচিত, তাই না? তো সেক্ষেত্রে তুমি ম্যাথ বায়োলজি দাগানোর রিস্কটা নিতে পারো, বা ওইটা দাগালে তোমার সাবজেক্ট পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যাচ্ছে, 30টা সাবজেক্টের জন্য তুমি এলিজিবল হচ্ছ। তো এক্ষেত্রে তুমি বেনিফিটেড পাবা। বাট যার হচ্ছে ম্যাথ পারো না বা ম্যাথ কিছুই করো নাই বা খুব একটা ভালো পারো না, তার জন্য এই রিস্কটা নেওয়া মোটেও ভালো হবে না। ম্যাথ আন্দাজে দাগায় 5টা কারেক্ট করা অনেক টাফ। সেটা না দাগায় তুমি এর থেকে বাংলা বা ইংলিশ দাগাও, তুমি বায়োলজি রিলেটেড সাবজেক্টের জন্য মার্কস বাংলা ইংলিশ দিয়ে তোলো, এটা তোমার জন্য ভাইয়া বেস্ট সলিউশন হবে আর কি, ওকে। সো এই কাজটা তোমরা একটু করতে পারো আর কি। সো ফার্স্ট অফ অল কোন 4টা সাবজেক্ট দাগাবা, এইটা জিনিস তুমি আগে কোন 4টা সাবজেক্ট দাগাবা এটা তুমি আগে ফাইনাল করে যেও, ওকে। সেকেন্ড যে কাজটা ভাইয়া করতে হবে সেটা হচ্ছে ভাইয়া বেশি দাগাবা না, আবার কমও দাগাবা না। কয়টা দাগাবো ভাইয়া, 60টার মধ্যে ভাইয়া চেষ্টা করবে অ্যাটলিস্ট 55টার আশেপাশে দাগানোর চেষ্টা করবা, বুঝছো। সো তোমার টোটাল চান্স পেতে গেলে ভাই কত মার্কস লাগে, তুমি যদি ভাইয়া 100-র মধ্যে তোমার ভাই কত পেলে চান্স হবে আর কি, 100-র মধ্যে তোমার যদি চান্স পেতে হয়, 100 মানে 60 এমসিকিউ আর 40 হচ্ছে রিটেন। সো 100-র মধ্যে তুমি যদি ভাইয়া 60 প্লাস রাখতে পারো, বা তোমার দেখা যায় যে 65 মোটামুটি সেফ জোন আর কি, বুঝছো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যদিও এখনো কোশ্চেন হয় নাই, কোশ্চেন হার্ড হলে তারও কমবে বা বাড়লে কমবে, এভারেজ 60 থেকে 65 যদি তুমি রাখতে পারো, ইনশাল্লাহ তোমার একটা না একটা সাবজেক্ট চলে আসবে আর কি। 60 থেকে 65 রাখলে মোটামুটি একটা সেফ জোন বলা যায় আর কি, ঠিক আছে। 60 থেকে 65 রাখলে হয়ে যাবে আর কি। এখন এমসিকিউ ভাইয়া কিভাবে কি দাগাবো বা কেমনে কি করা যায় আর কি। সো এক্ষেত্রে আমি যদি বলি, সবসময় চেষ্টা করবো ভাই তোমার স্ট্রং জোন যেটা সেটাকে দাগানোর চেষ্টা করবো, যেমন বায়োলজি বা ম্যাথ যেটা ভালো পারো সেটা দাগাবা, আর কেমিস্ট্রি তোমার তো মাস দাগাইতেই হবে। সো ফিজিক্স কেমিস্ট্রি দাগাইলা, তারপরে কি ভাইয়া বায়োলজি দাগাইলা, লাস্টে ভাই তুমি ম্যাথ দাগাইও, বুঝছো। যদি ম্যাথ দাগাইতে হয় লাস্টে ম্যাথ দাগাইও, মানে মেডিকেল স্টুডেন্টদের জন্য বলতেছি, যদি তুমি ম্যাথ দাগাও, কারণ ম্যাথ হচ্ছে একটু টাইম লাগবে। সো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আগে দাগানো সুবিধা, এটা খুব দ্রুত দাগাইতে পারবা। বা যদি তুমি ম্যাথ দাগায়ও থাকো বা ভার্সিটি এক্সপিরিয়েন্ট হয়ে থাকো, সেক্ষেত্রে ভাই ম্যাথটা লাস্টে দেখানোর চেষ্টা করবা, এটা তোমার জন্য বেনিফিটেড হবে যে তুমি এখানে টাইম অলরেডি সেভ করে আসছো। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি লাস্টে যে টাইমটা আছে ঠান্ডা মাথায় ম্যাথ তুমি করতে পারবা, বাট অন্য সময় দেখা যায় যে ম্যাথ দ্রুত করতে যায়, এই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পরে টাইম থাকে না, তখন দ্রুত দাঁড়িয়ে যায়, ভুল হয়ে যায়। সো এখানে তো তোমার পারা জিনিস, এটা তো বেশি টাইম লাগবে না। সো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ভাই একটু দ্রুত দেখানোর চেষ্টা করবা, ম্যাথটা তুমি একটু পরে দেখানোর ট্রাই করো আর কি, ওকে। এখন আসি ভাইয়া মেইন যে সমস্যাটা আমাদের, খুবই যেটা সমস্যা সেটা হচ্ছে প্যানিক হয়ে যায়, পোলাপান কি হয়ে যায়, প্যানিক হয়ে যায়। আমার নিজের ক্ষেত্রে আমি প্যানিক হয়ে গেছিলাম। কেন প্যানিক হয়ে গেছিলাম, মেডিকেলের পরে ঢাবি ফার্স্ট এক্সাম ছিল, সবাই মেডিকেলে চান্স মিস করছি, বা মেডিকেলে যেরকম মানে এক্সপেকটেশন ছিল, এক্সপেকটেশনসটা ফিল হয় নাই। এখন কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, প্রিপারেশন তো নিছি, এখন চান্স কি হবে নাকি হবে না, কি করবো না করবো, এগুলো শুধু মাথায় আসতে থাকে, ঠিক আছে। যদি আমি মানে একটা এমসিকিউ দেখাচ্ছে মাথায় আসতেছে, যদি এটা ভুল হয় চান্স মিস করবো, এরকম কিছু, তাই না। সো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আল্লাহর রহমতে ভালো দিছি। ম্যাথে যে ঝামেলাটা হয়েছে, বা মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলাম তো, সো ম্যাথ পারতাম মোটামুটি, আলহামদুলিল্লাহ এইচএসসি লেভেল থেকে পড়ছি ম্যাথের জন্য, ভালোই পারতাম। বাট সমস্যা হয়ে গেছে যে ম্যাথে একটু টাইম বেশি লেগে যাচ্ছিল, ঠিক আছে। এই টাইম কেন বেশি লেগে যাচ্ছে এইটা ভাবেই প্যানিকটা হয়ে গেছি যে আল্লাহ, আমি তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ভালো দাগে আসছি, ম্যাথ যদি ভালো না দাগাই আমার তো চান্স হবে না, তাই না। এই জিনিসটা তখনই মাথার মধ্যে কাজ মানে ঘোরা শুরু করছে। আর তখন যখন ঘোরা শুরু হয়েছে,
এই তো তখনই মনে করো মাথা পুরো দেখি ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, যে চান্স কি হবে নাকি হবে না, আমি কি করবো, মানে ম্যাথ যদি ভালো না তুলতে পারি আমার তো চান্স হবে না, এইগুলোই মাথায় আসতেছিল খালি। সো এত পরিমাণে বেশি প্যানিকড হয়ে গেছিলাম যে পরবর্তীতে ভমিটিং এর মতো অবস্থা হয়ে গেছে। সো তাড়াতাড়ি পরে ওয়াশরুমে গেলাম, মানে ওই পরীক্ষা দেওয়া অবস্থায়। সো পরীক্ষা দেওয়া অবস্থায় ওয়াশরুমে যে তারপরে ফ্রেশ হয়ে আসলাম, আবার এসে তারপরে হচ্ছে মানে ওই ম্যাথটা কোনো রকমে দাগাই দিয়ে সাবমিট করে গেছি রিটেনের জন্য আর কি, আসবো তখন আর কি ফ্রেশ ট্রেশ হয়ে আবার আসলাম রিটেনের জন্য। এই প্যানিকের কারণে আমার যে ফ্লোটা ছিল এটা কিন্তু একটু নষ্ট হয়ে গেছে আর কি, যার কারণে দেখা গেছে যে রিটেন আল্লাহর রহমতে ভালো দিছিলাম, বাট তাও যেরকম দেওয়ার কথা ছিল সেরকম দিতে পারি না, প্যানিক হয়ে গেছিলাম আর কি। তো যার ফলে দেখা গেছে যে একটা ভালো পজিশন বা একটা ইয়া করার কথা ছিল, বাট সেটা কিন্তু আলটিমেটলি আসে নাই, ঠিক আছে। ফার্মেসি বা যে সকল সাবজেক্টে পড়ার ইচ্ছা ছিল, সিএসসি এরকম মানে টপ কিছু সাবজেক্ট আসে নাই আর কি, ঠিক আছে। সো পরবর্তীতে আমি যখন জাহাঙ্গীরনগর এক্সাম দিলাম, সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সাম ছিল অক্টোবরের 1 তারিখে, আর জাহাঙ্গীরনগর এক্সাম ছিল ভাইয়া নভেম্বরের 10 তারিখে আর কি। সো 1 মাস 10 দিনের মতো গ্যাপ, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সাম রিটেন যেহেতু খাতা আছে 1 মাস পর দেয়। সো জাহাঙ্গীরনগরে এক্সাম দিতে যাওয়ার আগে ঢাবি যখন রেজাল্ট দিল, যে আলহামদুলিল্লাহ ঢাবিতে চান্স পেয়ে গেছি আর কি, রেজাল্ট আসলো যখন দেখলাম যে না আল্লাহর রহমতে ঢাবিতে চান্স পেয়ে গেছি, এখন ভাই ফুল রিল্যাক্স। জাহাঙ্গীরনগরে যেহেতু ফর্ম তুলছি আর এই 1-1.5 মাস প্রিপারেশন নিছি আর কি, সো জাহাঙ্গীরনগর যা এক্সামটা দিয়ে আসি আর কি। সো জাহাঙ্গীরনগরের এক্সামটা কিন্তু এই জন্য অনেক অনেক ভালো হয়েছিল, কোনো এক্সপেকটেশনই ছিল না, জাস্ট ফর্ম তুলছি এক্সামটা দিয়ে আসি, প্যানিক ম্যানিক কিচ্ছু হই নাই, পারছি এমসিকিউ দাগাই দিয়ে আসছি, ঠিক আছে। সব মানে যেটা হয়েছিল প্যানিক হওয়া যাবে না, বুঝছো। সো এই কারণে কিন্তু জাহাঙ্গীরনগর একটা ভালো পজিশন আসছে, এবং ফার্স্ট দিকে মানে যে সাবজেক্টটা চয়েস দিছি, ফার্স্ট যে সাবজেক্টটা চয়েস দিছি সেটাই আল্লাহর রহমতে পেয়ে গেছি আর কি। তো এটার মেইন কারণ যেটা, সেটা হচ্ছে যখন তুমি প্যানিক হয়ে যাও তখন তোমার ফুল আউটপুট বা ফুল যে ব্রেন এটা কিন্তু কাজ করে না আর কি। তো স্বাভাবিকভাবে তোমার অনেক পাওয়া জিনিসও তুমি কি করে আসবে বা ভুল করে আসবা। সো ঢাবিতে না হলে কি হয়েছে, এরপরে কত কত ইউনিভার্সিটি আছে সেগুলোর জন্য পড়বা, ঠিক আছে। ঢাবি যে হইতে হবে এমন কিছুই না, তবে ঢাবি একটা ভাইয়া আলাদা, বা একটা আমরা অনেকটা আলাদা করে দেখি। কেন দেখি? কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় মতো একবারই তুমি এক্সাম দিতে পারবা, পাশাপাশি হচ্ছে এটা অনেকের ড্রিম, ছোটবেলা থেকে ড্রিম, যারা ভার্সিটি কেন্দ্রিক প্রিপারেশন নেয় অনেকের ড্রিম থাকে আর কি। সবচেয়ে বেশি যেটা আমার ক্ষেত্রে যেটা হয়েছিল বা নিজেকে প্রমাণ করার একটা, কারণ আমি মেডিকেলে চান্স মিস করছি, মেডিকেলে আমার চান্স পাওয়ার কথা ছিল বা আমি অনেক ভালো মতো প্রিপারেশন নিয়েছিলাম, আল্লাহ চায় নাই হয় নাই, বাট আমি তো জানতাম আমার ক্যাপাবিলিটি, বা আমি তো আমার নিজের প্রতি কনফিডেন্ট ছিলাম আর কি। সো সেটা তো আমাকে প্রুফ করতে হবে। সো সেই প্রুফ করা আমার ফার্স্ট এক্সামটাই ছিল ঢাবি। সো সেটা আমি যেহেতু প্রুফ করতে পারছি, তো তোমাদেরও যদি নিজেদেরকে প্রুফ করতে হয় বা নিজের ক্যাপাবিলিটি যদি প্রুফ করতে হয়, সেটার জন্য কিন্তু ঢাবি কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট অপশন আর কি। তুমি সারা জীবন হলে বলতে পারো যে হ্যাঁ আমি ঢাবিতে চান্স পাইছিলাম বা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছিলাম, এই জিনিসটা আলাদা রকম একটা ফিলিংস। সো এটা এক মানে ধরনের যেরকম মোটিভেশন হিসেবে কাজ করবে। পাশাপাশি আর একটা জিনিস যেটা, যে ঢাবিতে নাও যদি হয়, তুমি অন্য ভার্সিটিতে একটা ভালো পজিশন করে দেখাও বা অন্য জায়গায় একটা ভালো সাবজেক্টে পড়ো, সেটাও কিন্তু হবে, তাই না? সো এতটাও বেশি সিরিয়াস হওয়া যাবে না যে ঢাবি লাগবেই, বা আবার এরকমও হওয়া যাবে না যে না ঢাবি না হইলেও কিছু না, এরকমও হওয়া যাবে না। সো মিডিয়াম অবস্থায় থাকতে হবে, যে যদি আমার চান্স নাও হয় কোনো সমস্যা নাই, গুচ্ছ আছে, কৃষি গুচ্ছ আছে, রাবি আছে, চবি আছে, অনেকে আছে। আর যদি হয়ে যায় তাহলে তো ভাই আলহামদুলিল্লাহ, যে আমি একটা চিন্তা থেকে মুক্ত হলাম আর কি, আমি তাও অন্যান্য জায়গায় এক্সাম দিব ভালো সাবজেক্টের জন্য। ওকে, সো এই জিনিসটা যখন তুমি ভাববা বা মাথাটাকে যখন মাইন্ডসেট যখন এভাবে করে দিবা, তাহলে অনেক ভালো একটা রেজাল্ট তোমার জন্য অপেক্ষা করবে। বাট তুমি যদি মনে করো যে না ঢাবি সব, তাইলে আবার কি হয়ে যাবে, বেশি প্যানিক হয়ে যাবে। আবার যদি মনে হয় ঢাবি কিছুই না আমার জন্য, তো ওই পাশে ওইগুলো অপেক্ষা করতেছে, তাহলে আবার সিরিয়াসনেসটা কমে যাবে আর কি। সো মিডিয়াম অবস্থায় থাকতে হবে। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। এবং লাস্ট যে কথাটা ভাইয়া, আজকে যেহেতু সবে বরাতের রাত, তো সবাই চেষ্টা করো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করার। তোমাদের জন্য ভাবছিলাম আজকে রাতে ক্লাস নিবো, পরে চিন্তা করলাম যে না, তোমরা ভালো মতো দোয়া করো, নামাজ কালাম পড়ো, আল্লাহর কাছে চেয়ে নাও, এটাই হচ্ছে তোমার চাওয়ার একটা সুযোগ। সো এই সুযোগটাকে কাজে লাগাও, সবাই একটু বেশি বেশি ইবাদত বন্দেগী করো। এবং কালকে যেহেতু এক্সাম, ঠান্ডা মাথায় এক্সামটা দাও। এক্সাম দিয়ে মানে সেন্টারে যদি তোমার যেতে 1 ঘন্টা লাগে, কালকে চেষ্টা করো হাতে একটু সময় নিয়ে বের হওয়ার, 2 ঘন্টা অ্যাটলিস্ট হাতে রেখে বের হয়েও, কারণ প্রচুর জ্যাম হবে বা লাইনও অনেক আগে থেকে শুরু হয়, তোমার এক্সাম সেন্টার খোঁজা লাগবে। সো এই ভুলগুলো করো না। জাহাঙ্গীরনগরের দিন দেখছি যে ফার্স্টের দিন অনেকেই এক্সাম মিস করছো লেটে আসার কারণে, 30 মিনিট লেটে আসছো, 25 মিনিট লেটে আসছো। সো এই কাজটা করো না ভাইয়া, আগে আগে বের হও। জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা একবারই আসে, সো এইটা ভালো মতো দাও, কাজে লাগানোর চেষ্টা করো, হলে আলহামদুলিল্লাহ তোমারই একটা ভার কমবে আর কি, বুঝছো। সো এটার জন্য নিজের 100% দাও, মানে তোমার মাইন্ডসেটটা এখন থেকেই একটু একটু করে ডেভেলপ করতে থাকো, যে হ্যাঁ ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি পারবো। তুমি নিজের উপর বিশ্বাস করো যে হ্যাঁ আমি পারবো, আমি পারবো, আমি পারবো। তুমি যদি না চিন্তা করো যে না আমি পারবো না, তাহলে তুমি পারবাই না কখনো।
তুমি চিন্তা করো যে হ্যাঁ আমি পারবো, আমি পারতে হবেই, কারণ আমি চেষ্টা করছি, আমি আমার প্রস্তুতির উপর কি পুরোপুরি কনফিডেন্ট, সো তাহলেই কিন্তু তুমি পারবা। ঠিক আছে, সো ভাইয়া এই জিনিসগুলো একদমই করা যাবে না যেগুলো নিষেধ করলাম, এবং সবাই চেষ্টা করবা ভাইয়া একটু ভালো ভালো দাগানোর। এখন বা সিক্রেট, তোমাদের সাথে যে লাস্ট সিক্রেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবা যে বেশিরভাগ স্টুডেন্টের একটা জিনিস আসে, সেটা হচ্ছে যে রিটেনে কি আসে, ফেল। রিটেনে কি আসে, ফেল আসে। এই ফেল আসার কারণটা কি? সো এটা হয়তো বা আমি জানি না যে কতটুকু সঠিক, বাট আমার যে ধারণা বা এতদিনের অভিজ্ঞতা থেকে যেটা দেখতেছি যে ছেলেপেলেদের যে কি যে কারণে যে ঝামেলাটা হয়, মেইনলি ভাই তোমার অবজেক্টিভটা ভালো করতে হবে, বুঝছো? অবজেক্টিভটা যদি তুমি ভালো করতে পারো তাহলে তুমি রিটেনের জন্য অনেক সময় এলিজিবল হয়ে যাও। বাট তুমি রিটেন অনেক ভালো দিচ্ছ, বাট অবজেক্টিভে তুমি পাই আসো 30, আলটিমেটলি তোমার রিটেন খাতা চেয়ে কি মনে হয় করবে না। ঠিক আছে, এরকম একটা অবস্থা। সো তুমি যদি রিটেন মানে অবজেক্টিভটা যদি ভালো করো, অবজেক্টিভ মনে করো যারা ভালো করছে এরকম মনে করো 10-20 হাজার সিলেক্ট করে নেয়, ওই মানে টপ 10-20 হাজার অবজেক্টিভে যারা ভালো করছে তাদের রিটেন খাতাগুলো কিন্তু চেক করার জন্য এলিজিবল হয়। ঠিক আছে, না হলে কিন্তু তুমি রিটেনে যতই ভালো লেখো, অবজেক্টিভ যদি না হয় তাহলে কিন্তু আলটিমেটলি লাভ নেই। সো অবজেক্টিভ খাতাটা সবার দেখে ফেলে, দেন অবজেক্টিভ যারা ভালো করছে তাদেরই রিটেন খাতা কিন্তু চেক করা হয়, বাকিগুলো কিন্তু ফেল ফেল আসে আর কি, এলিজিবল হও নাই রিটেন দেখার জন্য। সো সবাই অবজেক্টিভটা একটু ভালো করার চেষ্টা করবা, 60টার মধ্যে চেষ্টা করবা ভাইয়া 45টা প্লাস কারেক্ট করার, বা 45 আশেপাশে কারেক্ট করার অ্যাটলিস্ট চেষ্টা করবো আর কি। তাইলে তোমার রিটেনের জন্য মানে এলিজিবল হবা, বা রিটেনে লিখে আসবা কোনো রকম, বা ভালো মতো লিখে আসবা। আর রিটেনের জন্য তোমার প্যানিক হয়ে যাও, রিটেনে প্যানিক হওয়ার কিচ্ছু নাই, রিটেনের জন্য আলাদা কোনো প্রিপারেশন নেওয়া লাগে না। আমি কি করছিলাম যে তুমি যেহেতু আমরা সেকেন্ড টাইম মানে সেকেন্ড বার দিছিলাম আর কি, ফার্স্ট বার রিটেন দিছিল 19 ব্যাচ, আমরা 20 ব্যাচ দিছিলাম সেকেন্ড বার রিটেন। সো যেটা হয় রিটেন মানে মেইন জিনিসটা রিটেন কেন নেয়, তোমাদের মাথায় কোশ্চেন আসে না যে রিটেন কেন নেয়? রিটেন নেওয়া হচ্ছে দেখা যায় যে বেশিরভাগ যে কোশ্চেন অনেক সময় আউট হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন দেখবা আগে অনেক আউট হইতো। ঠিক আছে, সো আউট হলে কি হইতো যে অনেকে ক খ গ ঘ মুখস্থ করে আসতো, বা হচ্ছে ওই যে কানে হেডফোন দিয়ে টিয়ে ইয়া করে অ্যান্সারগুলো শুনতো বাইরে থেকে। সো রিটেন কিন্তু আর ওইটা পসিবল না, তাই না? রিটেন কিন্তু বলে বলে পসিবল না, তোমার মাথায় যদি কিছু না থাকে রিটেন তুমি বানায় সানাও লিখে আসতে পারবে না। কেউ যদি নাই জানে যে অস্থিগুলোর নাম কি কি, সে কি লিখবে? সে কি বানায় সানায় লিখে আসবে? পারবে না কিন্তু। সো তুমি আসলে জানো নাকি এটা পরীক্ষা করার জন্য বা যাচাই করার জন্য কিন্তু রিটেনটা নেওয়া হয় আর কি। সো তুমি যদি বই ভালো মতো পড়া থাকে তোমার, বা বেসিক যদি তোমার ভালো থাকে, তাহলে রিটেনে ভাই তোমাকে কেউ আটকাইতে পারবে না, তুমি 2-3 লাইন হইলেও লিখে আসতে পারবা। আর একটা সিক্রেট তোমাদের সাথে শেয়ার করি, ম্যাথের ক্ষেত্রে মনে করো তুমি পারতেছো না, অ্যাটলিস্ট সূত্রটা লিখে আসবা। ঠিক আছে, ফিজিক্সের ক্ষেত্রে তুমি পারতেছো না, মানে ক্যালকুলেশনটা শেষ করতে পারতেছো না, তুমি যে সূত্রটা বসে আসো, সূত্রটা বসে আসলে কিন্তু তুমি পার্শিয়াল মার্ক কিন্তু পাবা। ঠিক আছে, এই জিনিসগুলো ভাই একটু ফলো করবা। যে সকল সিক্রেট শেয়ার করলাম এই সিক্রেটগুলো ফলো করো, ইনশাল্লাহ ভাই অনেক ভালো কিছু হবে। ঠিক আছে, তো তোমাদের ঢাবিয়ান হওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হোক সেই দোয়া করি, এবং তোমাদের নেক্সট যেই মিশনগুলো আছে সেগুলোর জন্য তোমাদের জন্য শুভকামনা রইল। সবাই আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্য অসংখ্য শুভকামনা রইল, এবং তোমাদের জন্য দোয়া রইল। সবাই ঠান্ডা মাথায় ভালো মতো এক্সাম দিও, এবং সব কিছু গুছাই নিয়ে যাও। আজকে রাতেই গুছাই রেখো অ্যাডমিট কার্ড বা যা যা দরকার সব কিছুই এক্সট্রা, বা যেমন কলম 2টা এটা নিয়ে যেও, যা যা দরকার সব কিছুই নিয়ে যেও আর কি। ওকে, সো সবাই ভালো মতো এক্সাম দিও, সবার স্বপ্ন পূরণ হোক সেই দোয়া করি। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।